নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা একটি গল্প, রামযাত্রা। প্রত্যেক দরজায় তিলক একই কথা বলল, আর 2 টাকা দিন মা, তাহলেই রামযাত্রাটা নামিয়ে দিতে পারি। এ পাড়ায় তো কখনো কিছু হয় না, একেবারে নতুন ধরনের পালা মা, দিন 2 টাকা। তিলক এ পাড়ার বস্তিতে থাকে। বাবুদের মটর ধোয়, সকলের ফাই ফরমাস খাটে। একটা পেট, যা পায় তাতেই চলে যায়। পাড়ায় মাতব্বরি করে। 2 টাকা 2 টাকা করে প্রায় 150 টাকা উঠল। শনিবার বিকাল থেকে রাস্তা জুড়ে মেরাব বাঁধা শুরু হলো। চলাফেরার একটু অসুবিধে, তবে এ শহরে এই অসুবিধা কেউ গায়ে মাখে না। রাত 8টায় যাত্রা আরম্ভ। 6টা থেকে আসর উপচে পড়ার জোগাড়। পাড়ার কোনো ঝি বিকালে কাজে এলো না, সেজে গুজে আসরে বসলো। ভদ্রমহিলার সংখ্যাও কম নয়, তারা পিছনে চেয়ারে বসলেন। 8টায় আরম্ভ হবার কথা, 8:30 বাজলো, শিন ওঠার নাম নেই। তিলক ছুটোছুটি করে বেড়াচ্ছে, তার নিঃশ্বাস ফেলবার সময় নেই। পাড়ার সুজনবাবু তাকে পাকড়াও করলেন। কি হলো তিলক, 8:30 যে বেজে গেল। তিলক কপাল চাপড়ালো। আজ কৈকেয়ীর পালাজলের দিন, তা কি জানা ছিল? কয়েক গ্রেন কুইনিন অবশ্য দিয়েছি, জ্বর ছাড়বার মুখে, তবে বলছে কানে কিছু শুনতে পাচ্ছে না। তিলক দাঁড়ালো না, ছুটে স্টেজের মধ্যে ঢুকে গেল। 9টায় কনসার্ট, মানে বাঁশি আর হারমোনিয়াম, দুটোর সুর দুদিকে। পাড়ার ছেলেরাই বোধহয় বাজাচ্ছে। শিন উঠল। রাজপ্রাসাদ, অবশ্য বুঝে নিতে হবে, জরাজীর্ণ অবস্থা, খালি 2টো থাম দেখা যাচ্ছে। কৈকেয়ী আর মন্থরা। মন্থরার পিঠে কুঁচ থাকবার কথা, কিন্তু মন্থরা স্পষ্ট জানিয়ে দিয়েছে কুঁচ লাগালে 10 টাকা বেশি দিতে হবে, কাজেই কুঁচ লাগানো সম্ভব হয়নি। কৈকেয়ীর দাঁড়াবার ক্ষমতা নেই, এখনো জ্বর রয়েছে। সে স্টেজের উপর বসে পড়ে পাঠ বলতে আরম্ভ করলো। মন্থরা, জানিস তো, দশরথের কাছে আমার 3টে বর পাওনা। 1 বরে ভরত রাজা হবে, 2য় বরে রামকে 14 বছরের জন্য বনে যেতে হবে, আর 3 নম্বর বরে কি হবে কিছুতেই মনে আসছে না। মন্থরার চোখ মুখের ভাব সুবিধার নয়, দৃষ্টি উদাস। কি ভাবছে ভগবান জানেন। সে কৈকেয়ীর দিকে ফিরে গম্ভীর গলায় বলল, কেন, ভুলে গেলে? 3 নম্বর বরে রাম আমাকে বিয়ে করবে। ভদ্র দর্শকের মধ্যে গুঞ্জন উঠল। এ আবার কি কথা, এমন কথা তো রামায়ণে নেই। 2-1 জন বোঝালো, আজকাল নতুনভাবে রামায়ণের ভাষ্য তৈরি হচ্ছে। তাছাড়া সুপর্ণাখা যদি লক্ষণকে বিয়ে করতে চাইতে পারে, তাহলে মন্থরাই বা রামকে বিয়ে করতে চাইবে না কেন? মন্থরার কথা কৈকেয়ীর বিশেষ কানে গেল বলে মনে হলো না। কুইনিনের তেজে তখনও তার দোকান বন্ধ, বোধহয় উল্টোই শুনল। ক্ষেপে উঠে বলল, কি, এত বড় তোর আস্পর্ধা? তুই আমার বাপের বাড়ির দাসী, আর আমার কথার উপর কথা। আমি বলছি ভরত রাজা হবে, আর তুই বলছিস রাম রাজা হবে। তোকে আজই দূর করে দেব। মন্থরা কানে কিছু শোনে না। দূর করে দেব কথাটা কিন্তু ঠিক কানে গেল। মন্থরা বসেছিল, কোমরে আঁচল জড়িয়ে উঠে দাঁড়ালো। দূর করে দিবি? তুই দূর করে দেবার কে রে? তিলক হাতে পায়ে ধরে এনেছে, তাই এসেছি। মন্থরা আর বলবার অবকাশ পেল না। কৈকেয়ী ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি চেপে ধরল। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। দুজনে ঝটাপটি ধস্তাধস্তি শুরু হয়ে যেতেই জবনিকা ফেলে দেওয়া হলো। দর্শকের হাসি আর থামে না। লজ্জায় তিলক বাইরে বের হতে পারল না। 8 ঘন্টা পর শিন উঠল। দশরথ আর রাম দুজনকেই বেশ মানিয়েছে। দশরথ সিংহাসনে বসে, সিংহাসন মানে টুলের ওপর রঙিন কাপড় ঢাকা দেওয়া। বৎস রাম, এবার আমার ইচ্ছা
তোমাকে সিংহাসনে বসিয়ে আমি বানপ্রস্থ নেব। মন্ত্রীকে ডেকে তার আয়োজন করতে বলেছি। দশরথের গলাটা খুব চেনা চেনা ঠেকল, কথা বলার ভঙ্গিও। একটু পরেই চেনা গেল তার সংলাপে। আমি অভিষেকের আয়োজন করতে শুরু করে দিয়েছি। অযোধ্যার প্রজারা ইতিমধ্যেই ২৫০০ কিলো আলু এনে গুদামে জমা করেছে। আলু ছাড়া যে কোনো অনুষ্ঠান অচল। আলুর দম, বাঁধাকপি আলুর তরকারি, আলুর চপ, আলু ভাজা। আরও কতক্ষণ আলুর কীর্তন চলত কে জানে। বোধহয় ভিতর থেকে প্রম্পটার ধমক দিতে দশরথ থেমে গেল। তবে দশরথকে দর্শকদের সবাই চিনতে পারল। পাড়ার বাজারের আলুওয়ালা। বিরাট ঝাঁকা নিয়ে বাজারে ঢোকবার মুখেই সে বসে থাকে। দশরথের সময়ে যে কিলোর যুগ হয়নি সেটা বেমালুম ভুলে গেছে। এবার রামের পালা। রাম দশরথের কাছে এগিয়ে এসে কাঁদো কাঁদো গলায় বলল, পিতা, এই বয়সে আপনি বানপ্রস্থ নেবেন, এ আমি কি করে সহ্য করব? আপনি সহস্র বছর সুখে রাজত্ব করুন, আমি আপনার পদসেবা করে ধন্য হই। এর মধ্যে রাম বেশ ভালোই পাঠ করল। মিষ্টি গলা, গলায় জোর আছে। সামনে বসা ছেলেমেয়েরা হাততালি দিয়ে উঠল। দশরথ দেখল রাম খুব জমিয়ে নিয়েছে, তাই গলায় আবেগ দিয়ে বলতে শুরু করলো, বৎস, পৃথিবীর এই নিয়ম। শুকনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায়, পুরনো আলু শেষ হলে নতুন আলু ওঠে। তেমনি জোয়ানদের জন্য রাস্তা করে দেবার জন্য আমাদের মতো বুড়োদের সরে যেতে হয়। ঘুরিয়ে ফিরিয়ে দশরথ আলুর কথা ঠিক বলবে। তুমি অরাজি হয়েও না বাপ। এইখানে দশরথ কেলেঙ্কারি করল। তার শালগাছের মতো ভারী একটা হাত রামের কাঁধের ওপর রাখল সজোরে। ব্যাস, রাম চিৎকার করে বসে পড়ল। ওহ, তোমাকে না বলেছি কাঁধে একটা ফোঁড়া আছে, গায়ে হাত দেবে না? আহ, রক্ত বের হতে আরম্ভ হয়েছে। ধুত্তর যাত্রা, এই রইল তোমাদের চুল আর পোশাক। তোমাকে বাইরে পেলে দেখে নেব। কথার সঙ্গে সঙ্গে রাম মাথার পরচুলা স্টেজের ওপর আছড়ে ফেলল। পোশাক টান মেরে খুলে দিল। পরনে ছেঁড়া গেঞ্জি। দেখা গেল কাঁধের কাছটা রক্তে লাল হয়ে গেছে। তার মানে শ্রীরামচন্দ্রের ফোঁড়া ফেটে গেছে। দশরথ চাপা গলায় কি বলার চেষ্টা করলো, কিন্তু রাম তখন প্রলয় নাচ শুরু করেছে। কোনো কথা শুনতে রাজি নয়। ভিতর থেকে কতগুলো লোক বেরিয়ে রামকে ঘিরে মঞ্চের মধ্যে নিয়ে গেল। তার মধ্যে তিলকও ছিল। এদিক দিয়ে কইকেয়ী মঞ্চে প্রবেশ করল। হে রাজন, আপনার কাছে দাসীর নিবেদন ছিল। কইকেয়ী শাড়ি পাল্টেছে, মুখেও নতুন করে রং মেখেছে। দুকানে ঝকঝকে দুল। রামের ব্যবহারে দশরথ খুবই মুহ্যমান। এমন ছেলেকে বনবাসে পাঠাতে তিনি এখনই রাজি। এত বড় সাহস! বাপকে বলে বাইরে পেলে দেখে নেব। দশরথ কইকেয়ীর দিকে চোখ ফেরালো। কইকেয়ী সুযোগ বুঝে ইনিয়ে বিনিয়ে 3টে বরের কথা নিবেদন করল। রামায়ণে দশরথের মূর্ছা যাবার কথা, কিন্তু এ দশরথ যেন খুশি হলো। বিড়বিড় করে বলল, বনে পাঠালে ঠিক শাস্তি হবে না। আলুর চাষের সময় যখন মাটি খোঁড়া হয় তখন অমন ছেলেকে পুঁতে মাটি চাপা দেওয়া উচিত। ভাগ্য ভালো বিড়বিড় করে বলার জন্য কথাগুলো দর্শকদের কানে গেল না। কইকেয়ী পাকা অভিনেত্রী, ব্যাপারটা বুঝতে পেরে বলল, মহারাজ, রামকে ডেকে তাহলে বনবাসের আজ্ঞা দিয়ে দিন। দশরথ ইঙ্গিতটা বুঝল, হুঙ্কার ছাড়ল, কে আছো? রামকে পাঠিয়ে দাও। রাম ঢুকতেই সারা আসরে হাসির তুফান ছুটল। মাথায় ছোট, বহরে বড়, অমাবস্যার রং, ইয়া পাকানো গোঁফ, হৃষ্টপুষ্ট রামচন্দ্র গট গট করে ঢুকল। বোঝা গেল আগের রাম নামতে রাজি হয়নি। নতুন লোককে পাকড়াও করে নামানো হয়েছে। লোকটিকেও চেনা গেল, মোরের রায়বাবুদের চাকর পাঁচু।
সে লজ্জায় দর্শকদের দিকে একবার পিছন ফিরে দাঁড়ালো। কইকেয়ী বলল, তোমার পিতার আদেশ শোনো রামচন্দ্র। দশরথ উঠে দাঁড়ালো, চোখে একটা হাত চাপা দিয়ে বলল, তোমাকে 14 বছরের জন্য বনবাস দিলাম, এখনই চলে যাও। রামকে বোধহয় বলা ছিল সে একদম কথা বলবে না, মাথা নিচু করে বেরিয়ে আসবে। কিন্তু রংচঙে পোশাক পরে জোরালো আলোর সামনে তার সব গোলমাল হয়ে গেল। কিংবা ঘুরে দাঁড়াতেই সামনে চেয়ারে বসা রায়বাবুর দিকে বোধহয় চোখ পড়েছিল। রাম দুটো হাত আড়াআড়িভাবে বুকের ওপর রেখে বাপকে বলল, হুট করে যাও বললেই তোমার যাওয়া যায় না? বাবুকে বলতে হবে, গিন্নিমার হুকুম নিতে হবে, মাইনের ব্যবস্থা করতে হবে। আরও কি সব বলছিল। লোকের তুমুল হাসিতে সব চাপা পড়ে গেল। এবারেও জবনিকা ফেলে মান বাঁচাতে হলো। ইতিমধ্যে 12 আনা লোক উঠতে আরম্ভ করেছে। পিছন দিক প্রায় খালি। সবাই ভাবল এবার বোধহয় যাত্রা বন্ধ হবে। অবশ্য আধুনিক যাত্রা, সিন ফেলার ব্যাপার রয়েছে। 4 দিক খোলা আসর নয়, 3 দিক ঢাকা। কিন্তু লক্ষণ, ভরত, সীতা এদের দেখাই গেল না, অথচ পয়সা দিয়ে এদের আনা হয়েছে। মিনিট 15 হট্টগোল একটু কমতেই সিন উঠল। এই সিনে কারুর কোনো কথা নেই। রাম, সীতা আর লক্ষণ বনবাসে চলেছে। সীতাকে কোথা থেকে জোগাড় করা হয়েছে কে জানে। সে লম্বায় রামের কোমর পর্যন্ত, একদিক থেকে ঢুকে আর এক দিক দিয়ে বেরিয়ে যাবে। তাতেও বিপত্তি। তাড়াতাড়ি চলতে গিয়ে সীতার পায়ের সঙ্গে লক্ষণের পা বেঁধে আরেকটু হলেই দুজনে উল্টে পড়ত। কোনো রকমের সামলে নিয়ে 3 জনে প্রস্থান করল। এবারে শেষ দৃশ্য, মন্থরার লাঞ্ছনা ভরতের হাতে। ভরত ঢুকতেই সব লোক হাততালি দিয়ে উঠল। হাততালি আর থামতেই চায় না। এত উচ্ছ্বাসের কারণ, ভরত সেজেছে তিলক। বোধ হয় আসল ভরত যাত্রার ব্যাপার দেখে পালিয়েছে। মান রাখতে তিলক নেমেছে ভরতের সাজে, কিংবা তিলকই ভরত সেজেছে গোড়া থেকে। মন্থরা স্টেজের মাঝখানে বসেছিল 2 পা ছড়িয়ে। ভরত লম্ফঝম্প করে ঢুকল। নিচ দাসী, তোর কুমতলবে দাদা রাম বনবাসে গিয়েছে, আজ তোর নিস্তার নেই। মন্থরার ভ্রুক্ষেপ নেই। সে একটা কাঠি দিয়ে নির্বিকার চিত্তে কান চুল করছে। এবার ভরত একটু বাড়াবাড়ি করল। মন্থরার ঘাড়ে হাত দিয়ে বলল, আজ তোকে জমালয়ে পাঠাবো। ব্যাস। মন্থরা স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। খোঁপা খুলে চুল পিঠের ওপর, 2 চোখ রক্তবর্ণ, মুখে খই ফুটছে। তবে রে, তোর এত বড় সাহস, তুই আহ্লাদির গায়ে হাত দিস? আজ তোর একদিন কি আমার একদিন। তিলক একটু থতমত খেয়ে গেল। এসব কথা বইতে নেই। বইতে আছে মন্থরা ভয় পাবে, কাঁদবে, হাত জোর করে বলবে, রাজকুমার ক্ষমা করো, আমার মতিচ্ছন্ন হয়েছিল, এমন কাজ কখনো করব না। কিন্তু তার বদলে এ মন্থরা তো লাফাচ্ছে। ভরত একবার শেষ চেষ্টা করল। গলা চড়িয়ে বলল, পাপিয়সী, এখনো নাকে খদ্দে, নইলে তোর শেষ। ভরত নাগালের মধ্যে যেতেই মন্থরা তাকে জাপটে ধরল। তারপর ধোপা যেভাবে কাপড় আঁচড়ায় সেভাবে ভরতের দেহটা স্টেজে আঁচড়াতে আঁচড়াতে বলল, আয়, কে কাকে শেষ করে দেখি। তারপর ধপধপ শব্দ আর ভরতের আর্তনাদ। লোকেরা স্টেজে উঠে কোনো রকমে মন্থরার কবল থেকে ভরতকে ছাড়িয়ে নিল। ব্যাস, যাত্রা শেষ। পরে পাড়ার বৌঝিরা বলেছে, ও তিলক, এ রামযাত্রা না গঙ্গা যাত্রা? তিলক কাঁদো কাঁদো গলায় বলেছে, ও দুটোর কোনোটাই নয় মা, এ হলো ভরতের গঙ্গা যাত্রা। শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা একটি গল্প, রামযাত্রা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।